ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি অথবা রাজনীতি অথবা বিশ্ব শান্তি সব জায়গায় এখন নেতৃত্বের শীর্ষে আছে হচ্ছে চায়না, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার দ্বিতীয় ট্যুর হিসেবে তিনি চায়নাকে বেছে নিয়েছেন। আপনারা জানেন যে এই জুন মাসেই প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া যাবেন, এরপর 23 থেকে 26 জুন তার হচ্ছে চায়না সফরের কথা রয়েছে। সেখানে গিয়ে বাংলাদেশ আসলে কি চাবে, কেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, তার যে ব্রিফকেস থাকবে সেখানে আসলে কোন কোন চুক্তির খসড়া থাকতে পারে, বাংলাদেশ কোন কোন জায়গায় হচ্ছে চীনের কাছ থেকে সহযোগিতা পেতে পারে, এ বিষয়ে আজকে টিভিএসে বিস্তারিত লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাহেব ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। সাহেব ভাই, আপনি যে আজকে রিপোর্ট যে মাননীয় প্রধানমন্ত্রী 23 থেকে 26 নভেম্বরের মধ্যে চীন সফরে যাবেন, এবং আমরা আপনার রিপোর্টে যেটা দেখেছি যে প্রধানমন্ত্রীর এই ট্যুরে এটার তো রাজনৈতিক ইমপ্লিকেশন আছেই, বিশ্ব রাজনীতিতে এটার যে ইম্প্যাক্ট সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং হচ্ছে উন্নয়ন, এই পুরো প্যাকেজটাই মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে আমরা এসব ক্ষেত্রে সহযোগিতা পাবো, সেটা আপনার রিপোর্ট পড়ে আমরা বুঝতে পারছি। তো আপনি যদি একটু বলেন যে বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে মেগা প্রকল্পর উন্নয়ন, প্রকল্প সাপোর্ট প্লাস হলো বাজেট সাপোর্ট, এখানে হচ্ছে আমাদের ইআরডি বা সরকার কি কি প্রস্তুতি নিচ্ছে চীনের সাথে প্রধানমন্ত্রীর ট্যুরের সময়? আমি এখানে একটু প্রথমে বলতে চাচ্ছিলাম, এই সরকারের যে স্ট্র্যাটেজি মানে যে কৌশলটা হচ্ছে, মানে চীনের কাছ থেকে আমরা কোন ধরনের বিনিয়োগটা কিংবা কোন ধরনের সুফলটা আমরা নিতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে প্রথমবারের মতো এই সরকার বলতে যাচ্ছে আমরা অনেক বেশি লোন না নিয়ে, মানে আমরা তো চীন থেকে সবসময় লোন নিয়ে আসছি, লোন না নিয়ে বিনিয়োগটা যদি আমরা আনতে পারি, মানে মানে ওই কৌশলের দিকে তারা যাচ্ছে। যেমন চীনের বিনিয়োগটা যদি আমাদের আনি, আমাদের চাইনিজ ইকোনমিক জোন যেটা আছে মানে ওখানে যদি বিনিয়োগ আনতে পারি, কিংবা অন্যান্য ইকোনমিক জোনগুলোতে কিংবা আরএমজি, ওদের আরএমজিটা যেটা শিফট হচ্ছে ওটা যদি আমরা এখানে আনতে পারি, ওই কৌশলটাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রথমত। 2 নম্বর, পাশাপাশি কিন্তু আমাদের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের যে প্রজেক্টগুলো ওগুলো থাকবে। তো ওগুলোর জন্য আপনি গত এপ্রিলে কিন্তু আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইআরডির একটা প্রতিনিধি দল চীন সফর করে আসছিলেন। আসার পরে তারা আমাদের যেটা বলতেছিলেন, আমরা হচ্ছে উন্নয়ন প্রকল্প নিব, মানে আপনার যেগুলো হচ্ছে আমাদের কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, কিংবা আমাদের অর্থনীতিকে ত্বরান্বিত করবে, ওই ধরনের প্রকল্পগুলো নিব। কিন্তু আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে যেটা আমরা আলোচনা করে আসছি ওই দেশের সাথে, ওটা হচ্ছে বিনিয়োগ নিয়ে আসা। এবং প্রধানমন্ত্রী যে ট্যুরে, আমরা বিনিয়োগের প্রসঙ্গটা পরে আলাপ করি, যদি উন্নয়নের পার্টটাই যদি আগে বলেন। উন্নয়নের পার্টটা যদি আপনি দেখেন, প্রথমে চীনের বিনিয়োগ ক্ষেত্রে এখানে প্রথম একটা জিনিস মানে আমাদের মনে একটু সমাধানে আসতে হবে, যেটা হচ্ছে এখন আমরা 3 বছর ধরে চীন থেকে আপনার চীনের যে ডলার, চীন তো 2 ধরনের ঋণ দেয়, একটা হচ্ছে মানে ওদের কারেন্সি আরএমবিতে, আর একটা হচ্ছে ডলারে। তো দেখা যাচ্ছে 23 সালের পরে আমরা দেখাচ্ছি ডলার বেস কোনো ঋণ আমরা পাই নাই। যদি রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট সাইন করলাম, ওটা হচ্ছে নমনীয় ঋণ, মানে হচ্ছে চাইনিজ মুদ্রায়। ডলার বেস ঋণের ক্ষেত্রে ওদের যে নতুন পলিসি ছিল, মানে আপনি 23 সালের পরে কিংবা তার আগে থেকে 22 সাল থেকে ওরা বলে আসছে তারা আমাদেরকে আর ফিক্সড রেটে ঋণ দিবে না, নমনীয় ঋণ দিবে না, মানে ডলার বেস যেটা ওটা বলে প্রিফারেন্সিয়াল বায়াস ক্রেডিট। হ্যাঁ, ওই ক্রেডিটটা হচ্ছে ডলার বেস, এবং ওখানে হচ্ছে আপনাকে বাজার ভিত্তিক নিতে হবে, তার মানে হচ্ছে আপনার সুপার রেট অনুযায়ী নিতে হবে। মানে বাংলাদেশ যদি চায়না থেকে ডলারে কোনো ঋণ নিতে চায়, সেখানে বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেটটা দিতে হবে। তো এটা হচ্ছে এই সমস্যা কিন্তু অনেকদিন ধরে প্রতি বছরই আলোচনা হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না এখনো পর্যন্ত। প্রথমত হচ্ছে ইআরডিও এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। এই সমস্যার সমাধান হইতে হবে আমাদের অনেকগুলো প্রকল্প পাইপলাইনে আছে, কিংবা অনেক প্রধানমন্ত্রী সফরের সময় অনেকগুলো প্রজেক্ট নিয়ে আলোচনা হবে, কিন্তু তার আগে এই সমস্যাটা মানে ইআরডি বলতেছে সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে মার্কেট বেসিস যদি ঋণ নিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে সুদের হার এখন তো সুপার রেট হচ্ছে প্রায় 4-5% মধ্যে থাকে। তো এর মধ্যে যদি অন্যান্য ফিগুলো যোগ করে আমাদের 6-7% ইন্টারেস্ট রেট হবে। তো এত উচ্চ সুদে আমরা আসলে বাইলেটারাল কোনো উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে এই ধরনের ঋণ নিব কিনা, ওটা হচ্ছে মানে ইআরডির বক্তব্য হচ্ছে। এখানে আমি ইআরডির সাথে যেহেতু আমি অনেক দিন ধরে কথা বলে আসছিলাম এই বিষয়ে, ওরা বলতে চাচ্ছে যেহেতু ওদের একটা উন্নত দেশগুলো একটা কমিটমেন্ট আছে, আমরা মানে গরিব দেশগুলোকে মানে নমনীয় ঋণ দিব, এবং এটা কিন্তু বাণিজ্যিক ঋণ হবে না,
মানে এটা হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য, এটা তাদের কমিটমেন্টের জায়গা, যদিও তারা দিচ্ছে না। তো এই জায়গা থেকে গিয়ে মানে বলছে আমরা যদি ওদের কাছে মার্কেট বেস ঋণ নিতে হয় তাহলে তো হচ্ছে আমরা মানে আমাদের তো অন্য অন্য এজেন্সিগুলো আছে, ওদের কাছ থেকে আমরা নিতে আপনার পারি। রিপোর্টে আছে যে হলো চীনের সরকারের কাছ থেকে বিভিন্ন প্রজেক্টে এই বিদ্যমান বিভিন্ন প্রজেক্টে যেগুলো প্রজেক্ট প্রপোজাল আছে, তো সেখানে প্রায় $4 বিলিয়ন হচ্ছে প্রজেক্ট সাপোর্ট বাংলাদেশ প্রত্যাশা করতেছে। এটা হচ্ছে এবং এক্সিস্টিং পাইপলাইন আছে এখনো জি। পর্যন্ত। এই পাইপলাইনে মানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকল্প আছে, যেমন হচ্ছে আপনার তিস্তা 550 মিলিয়ন ঋণের আমাদের একটা প্রস্তাব আছে। মংলা পোর্ট উন্নয়ন একটা প্রজেক্ট আছে, এটা এখন খুব মানে উপরের দিকে আছে চুক্তি সই হওয়ার জন্য। চাইনিজ ইকোনমিক জোন, যেখানে আমরা বিনিয়োগ আনতে পারবো। তারপরে হচ্ছে রেলের কয়েকটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট হচ্ছে আপনার মানে তিস্তাটা তো আপনি মানে খুব আলোচিত প্রজেক্ট হচ্ছে, এটাও আমরা আমাদের জন্য মানে খুব ভালো একটা প্রজেক্ট হবে। বাট আপনার যেটা হচ্ছে এই ঋণগুলো তো হচ্ছে আপনার মানে আগের তালিকাভুক্ত, মানে বিভিন্ন সরকারের আমলে আসছে। এই সরকার ক্ষমতা আসার পরে মানে ইয়ারডি থেকে প্রত্যেকটা মিনিস্ট্রিকে বলা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী চীন সফরে যাবে, তোমরা হচ্ছে একটা অগ্রাধিকার তালিকা আমাদেরকে পাঠাও, আমরা ওইটা হচ্ছে মানে প্যাকেজ আকারে হয়তো বা ওখানে উপস্থাপন করা হবে। ইয়ারডি যেটা বলতে যাচ্ছে হয়তো মানে আপনার 2016 সালে চীন আমাদের জন্য একটা বড় প্যাকেজ ঘোষণা করছিল, আপনার 27টা প্রকল্পের জন্য $20 বিলিয়ন দিবে। যদি আমরা এখনো পর্যন্ত $8 বিলিয়ন মানে ওরা আমাদের কমিটমেন্ট করতে পারছে। তো ওরা চাচ্ছে কি প্রধানমন্ত্রী ট্যুরে হয়তো বা এই ধরনের কোনো একটা প্যাকেজ নতুন করে আসতে পারে, ওই প্রস্তুতিটা ইয়ারডি নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। আর পুরাতন যে তালিকাগুলো আছে ওইগুলোতে ওদের সাথে আগে থেকেই মানে আলোচনা হয়ে আসছে, ওগুলো অবশ্যই অগ্রাধিকার পাবে। আপনার নিউজে আরেকটা আছে যে চায়নার নেতৃত্বে যে দুটো ব্যাংক এখন AIIB এবং NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, তো সেখান থেকেও সরকার হচ্ছে কিছু প্রজেক্ট সাপোর্ট প্লাস হলো বাজেট সাপোর্টও হচ্ছে নেওয়ার কথা ভাবছে, এবং এটার পরিমাণও প্রায় $5 বিলিয়ন মতো আপনার রিপোর্টে যেটা আছে। এই বিষয়ে যদি একটু বলেন। আপনার মানে এই আইআইবি যে ব্যাংকটা কিংবা ওই ব্যাংকটার থেকে আমাদের আসলে প্রচুর ঋণ নেওয়ার সুযোগ আছে, মানে ওদেরও ভালোই ইয়ে ওরা দেওয়ার সক্ষমতাও আছে, প্লাস হচ্ছে আমাদেরও এই সুযোগটা আছে, এখানে কোনো লিমিট নাই। যে কারণে কিন্তু হচ্ছে আমাদের লিমিটটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আপনার মানে কন্ডিশনগুলো, যেহেতু হচ্ছে আপনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরে মার্কেট বেস ঋণ, ওরা থেকে মার্কেট বেস ঋণ দেয় মানে সুপার রেট অনুযায়ী, যে মার্কেট বেস ঋণ উচ্চ সুদ, অনেক সুদ হার অনেক বেড়ে যায়। আপনার কোভিডের আগে যেটা ছিল আপনার সুপার রেট 0%, মানে বিলো 0%, ওটা কিন্তু মানে বেড়ে 5%-এ দাঁড়ায়। যেই কারণে এই সময় কিন্তু আমরা এই AIB কিংবা NDBর মতো মানে ব্যাংকগুলো থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সুযোগ থাকলেও আমরা ওইদিকে যাইনি। তো সরকার এখন তো একটু কমে যাচ্ছে সুপার রেটটা, সরকার আশা করতেছে এই ধরনের ব্যাংক থেকে মানে আমরা হয়তো বা সামনে আরও লোন নিব। আপনার AIBর কাছ থেকে এখনও পর্যন্ত আমাদের তালিকা যেটা আছে প্রায় অ্যারাউন্ড $4 বিলিয়ন ঋণ নেওয়ার সুযোগ আছে। বাজেট সাপোর্ট ওরা বরাবরই আমাদেরকে দিয়ে আসছে। এই যে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা কোভিডের পরবর্তী সময় প্রতি বছরই আমরা মানে AIBর কাছ থেকে কোনো না কোনোভাবে বাজেট সাপোর্ট এবং বড় অঙ্কের বাজেট সাপোর্ট নিয়েছি। এবং এই অর্থ বছরেও তো আমরা গতকালকে আমাদের হচ্ছে $250 বিলিয়ন বাজেট সাপোর্ট সাইন হলো। আগামী অর্থ বছরও বেশ 500 মিলিয়নের বেশি হচ্ছে আমাদের বাজেট সাপোর্ট নেওয়ার তালিকার ভুক্ত আছে। আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাবো যে আপনি জানেন যে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে হচ্ছে চীন সফরে গিয়েছিলেন, এবং তখন হচ্ছে বাংলাদেশ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে চায়না থেকে বা AIIB থেকে বাংলাদেশ যে ঋণ নিয়েছে সেগুলি হচ্ছে একটু রিস্ট্রাকচার করে ঋণের সুদগুলা কমিয়ে নিয়ে আসার জন্য। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে বাংলাদেশ এই ঋণের সুদগুলো অলরেডি যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলি সুদ কমানোর জন্য চীনকে অনুরোধ করেছিল। তো সেই বিষয়ে কি কোনো অগ্রগতি আছে বা প্রধানমন্ত্রীর এই ট্যুরে কি সেগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে? আপনি জানেন যে আলোচনাটা আমি শুরুতেই করতে যাচ্ছিলাম, একটু প্রথমে যেটা নিয়ে আসছিলাম ওইটাই এটার অংশ। আপনি চীনের যে ঋণগুলো এখনো পর্যন্ত মানে অনেকগুলো বড় বড় প্রকল্পের কিন্তু আমাদের রিপেমেন্ট শুরু, চীনের কর্ণফুলী টানেল বলেন, তারপরে হচ্ছে আপনার এই সিঙ্গেল পয়েন্ট মুরিং, মানে এগুলো চাইনিজ অর্থায়নে বড় প্রজেক্ট। এই প্রজেক্টগুলোতে আমাদের ডিজাস্টার শুরু। যে আর হচ্ছে রিসেন্টলি হচ্ছে ওই যে অনেকগুলো প্রকল্পে ওরা তো সাধারণত মানে ডলার বেস যে ঋণটা দিত ওটা 2% ছিল ফিক্সড রেটে, কিন্তু লাস্ট যে ঋণগুলো আমরা 2-একটা ঋণে ওটা 3%ও ইন্টারেস্ট দিতে হয়েছে আমাদেরকে। তো এইটাতে মানে সরকার হচ্ছে কমাতে যাচ্ছে। ফিক্সড রেট তো 2% ছিল, ওটা 2%-এর মধ্যে
রাখতে যাচ্ছে, যেটা আমাদের জন্য মানে ভালো। আর যেহেতু একটা কমিটমেন্টের জায়গা, মানে উন্নত দেশ হিসেবে একটা মানে আমাদের মতো দেশগুলোকে একটু আর্থিকভাবে সহযোগিতা করা। আর 2 নম্বর হচ্ছে এই সুদের হার কমানো, এটা বারবার দিয়ে আলোচনা করে আসতেছে। আর 2 নম্বর হচ্ছে মার্কেট বেস ঋণে যাতে না যায়। মার্কেট বেস ঋণে গেলে এটা আমাদের জন্য আসলে ঋণটা খুব চাপ হয়ে যাবে। বাইলেটারাল কান্ট্রি হিসেবে চীনের কাছে এই কারণে বারবার প্রত্যাশা করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ওদের হচ্ছে মানে গ্রেস পিরিয়ড অনেক পজিটিভ, মানে অন্যান্য ডোনারদের তুলনায় কিংবা অন্যান্য বাইলেটারের তুলনায় কম। রিপেমেন্ট পিরিয়ডটা আবার হচ্ছে কম। এখানে 3 বছর গ্রেস পিরিয়ড কিংবা কোনো প্রকল্পে 5 বছর গ্রেস পিরিয়ড। এই জায়গাটা AIBর ক্ষেত্রে একই সমস্যা। ওদের হচ্ছে রিপেমেন্ট পিরিয়ড এবং গ্রেস পিরিয়ডগুলো আপনার যদি অন্যান্য বাইলেটার এবং মাল্টিলেটারের ব্যাংকের সাথে তুলনা করেন, এটা হচ্ছে মানে আমাদের জন্য একটা হার্ড লোন হয় আর কি। ওকে, এখন হচ্ছে আপনি শুরুতে যেটা বলছিলেন যে বাংলাদেশ হলো চীন থেকে ঋণের তুলনায় হচ্ছে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হচ্ছে বেশি, এবং চীন থেকে বিনিয়োগ আনার জন্য এখানে বেশ কিছু উদ্যোগ আছে। আপনার নিউজে আমরা দেখলাম যে চাইনিজ ইকোনমিক জোন, সেখানে হচ্ছে ডেভেলপার নিয়োগ সংক্রান্ত ওখানে একটা চুক্তি হবে বেইজিংয়ে, এবং বাংলাদেশ কিন্তু বেইজিংয়ের ইনভেস্টরদের বাংলাদেশে নিয়ে আসার জন্য, আকৃষ্ট করার জন্য সেখানে একটা বিনিয়োগ সম্মেলন করবে 24 জন। এবং চীনের যে হান্ডা গ্রুপ, যারা বাংলাদেশে অলরেডি হচ্ছে একটা চুক্তি করেছে আমাদের মিরসরাইতে $41 মিলিয়ন ইনভেস্ট করবে, তারা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় এবং তাদেরকে কেরানীগঞ্জ ইকোনমিক জোনে জমি দেবে, এরকম একটা চুক্তিও বেইজিংয়ে এই সময় হবে। এবং আরেকটা যেটা আপনার রিপোর্টে আছে যে চায়না হচ্ছে মংলাতে আরেকটা ইকোনমিক জোন করার আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে। তো এই বিষয়ে একটু আপনি যদি বলেন যে চীন থেকে বাংলাদেশে বিনিয়োগের কি কি সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাটা আমরা আসলে কিভাবে কাটাতে পারি। আমাদের দেশে তো আসলে গ্যাস বিদ্যুতেরও সংকট রয়েছে। আমরা তো আসলে মানে চীনের বিনিয়োগটা তো আসলে আমাদের জন্য একটা খুবই অনেকদিন ধরে আমরা আলোচনায় যেটা আসছে, শুধুমাত্র অন্য মানে ইলেকট্রনিক কিংবা অন্যান্য প্রোডাক্ট ভেহিকেলসের ক্ষেত্রেও না, আমরা যদি দেখি RNGর ক্ষেত্রেও বড় একটা শিফট মানে আমাদের ছিল আর কি বিভিন্ন সময় পর থেকে, কিন্তু ওইটা আসলে আমরা আনতে পারি নাই বিকজ অফ হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন কিংবা আমাদের অবকাঠামো ক্ষেত্রে আমাদের যে লিমিটেশন আছে, ওই কারণে আমরা পারি না। যে কারণে আপনার যে চীনের অ্যাম্বাসেডর যখনই কোনো না কোনো মন্ত্রীর সাথে দেখা করে কিংবা মানে দিতে আসে, তখনই কিন্তু তারা বিনিয়োগের আগ্রহের কথা জানায়। চাইনিজ ইনভেস্টরদের যে এখানে একটা বিনিয়োগের একটা জায়গা হইতে পারে, তারা কিন্তু সবসময় আগ্রহটা জায়গা, কিন্তু আমরা এটা আসলে সবসময় মানে লুপে নিতে পারি নাই। এই জায়গাটাই মানে আমাদের একটু লিমিটেশন আছে। আমাদের মানে আপনি অনেকগুলো সেবা আমরা আসলে ওইভাবে দিতে পারি না, মানে ওয়ান স্টপ সার্ভিস আমরা বলে আসছি, কিন্তু এই যে এই বিনিয়োগ প্রতিবন্ধক যে সমস্যাগুলো, এগুলো মনে হয় আমাদের মানে ওরাও বলে, এটা সবসময় কিন্তু চাইনিজ অ্যাম্বাসেডরও বলে। ওই সমস্যা দূর করার জন্য যে চাইনিজ ইকোনমিক জোন যেটা আনোয়ারাতে, এটাও কিন্তু অনেক আগের উদ্যোগ। আপনার এখনও পর্যন্ত আমরা বাস্তবায়ন পর্যায়ে যেতে পারি নাই। মানে এই সমস্যাগুলো, ওখানে একটা ভূমি নিয়ে একটা সমস্যা ছিল, পাশাপাশি মংলাতে কিন্তু ওদের একটা আগ্রহের জায়গা আছে। তো আমরা যদি ওদের জন্য অবকাঠামোটা তৈরি করে দিতে পারি, ক্ষেত্রটা তৈরি করতে, উন্নয়নটা করতে পারি, মানে উন্নয়নটা তো আসলে ওরাই করবে, আমরা শুধুমাত্র ল্যান্ডটাকে ওদেরকে বুঝিয়ে দিতে পারি, সেক্ষেত্রে ওরা দ্রুত ওটা মানে বিনিয়োগের জন্য প্রস্তুত করে বিনিয়োগকারীদেরকে আনতে পারে। এই জায়গাটা আমরা যত দ্রুত করতে পারবো, চীনের বিনিয়োগটা তত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাহেব ভাই সবার শেষে যেটা বলছিলেন যে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের কিন্তু অসীম আগ্রহ আছে। আপনারা জানেন যে সেই 2020 সালে যখন কোভিড ছড়িয়ে পড়ে, তখনই হচ্ছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এবং বিভিন্ন দেশের সরকার, বিশেষ করে জাপান এবং হচ্ছে আমেরিকা, তারা তাদের বিনিয়োগ চীন থেকে উইথড্র করে অন্যান্য দেশে স্থানান্তরের একটা উদ্যোগ নিয়েছিল, এবং বাংলাদেশ তখনও চেষ্টা করেছিল যে বাংলাদেশ যাতে হচ্ছে চীনা বিনিয়োগের কিছু অংশ পেতে পারে। কিন্তু আসলেই আমরা সেখানে সফল হতে পারি না, কারণ আমাদের দেশে গ্যাস বিদ্যুতের সংকট আছে, অবকাঠামোগত সংকট আছে, এবং আমাদের যে ব্যবসার লাইসেন্স পাওয়া, জমি মিউটেশন করা থেকে শুরু করে একটা মানে বিরাট একটা ঝামেলায় দেশে বিনিয়োগ করতে গেলে বর্তমান সরকার অবশ্য ডিরেগুলেশনের মাধ্যমে সেগুলি সমাধানের একটা উদ্যোগ নিচ্ছে। আপনারা জানেন যে আগামীকাল সংসদে আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন, সেখানে ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য অনেকগুলো উদ্যোগ থাকছে। আর মাননীয় প্রধানমন্ত্রী চায়না ট্যুরে যাচ্ছেন, সেখানে চীনের বিনিয়োগকারীদেরকে অবশ্যই বাংলাদেশে আসার জন্য তিনি এনকারেজ করার জন্য মুখিয়ে আছেন, এবং সেই বেনিফিটটা যাতে আমরা সত্যিকার অর্থে পাই, সত্যিকার অর্থে চীনা বিনিয়োগকারীরা যেন
আপনারা জানেন যে ভিয়েতনাম, কম্বোডিয়ায় বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু হচ্ছে চাইনিজ বিনিয়োগকারী। তো তাহলে সেখানে যদি যায়, আমাদের দেশের শ্রমিক আরও অনেক সস্তা, তো এখানে কিন্তু তাদের আসার আরও বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু শুধু যদি আমরা এই সমস্যাগুলি, বিনিয়োগকারীদের যে সমস্যাগুলি আছে সেগুলো সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ পাবো এবং সরকারের যে কমিটমেন্ট যে দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান দেশে এবং বিদেশে তৈরি করার যে লক্ষ্যমাত্রা, সেটাও কিন্তু পূরণ হবে, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। তো সে কারণে আমরা আশা করছি যে প্রধানমন্ত্রীর এই ট্যুর খুবই সফলভাবে সম্পন্ন হবে। আপনারা জানেন যে গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 24 সালের জুলাইতে চায়নাতে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি যেসব প্রত্যাশা নিয়ে গেছিলেন সেগুলো ফুলফিল হয়নি এবং অনেকটা ট্যুর, 3 দিনের ট্যুর একদিন সংক্ষিপ্ত করে হচ্ছে উনি দেশে ফিরে এসেছিলেন। আমরা আশা করব যে আমাদের এই বর্তমান ট্যুরটা হচ্ছে খুবই সফলভাবে সম্পন্ন হবে এবং চীন থেকে আমরা বিনিয়োগ পাবো, অবকাঠামো উন্নয়নের সহযোগিতা পাবো। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।